শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চিরদিনের সুরের আয়োজনে। আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া। আজ আমরা কথা বলবো আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ মানে যে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে। তো সেই সমস্যাগুলো কি কি আমরা জেনে নিব। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আপনি কি সংকট দেখছেন অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে বলবো যে বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। আর এই জেলায় এখন একসাথে কয়েকটি বড় সংকট চলছে: জ্বালানি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক। প্রথমে আসি জ্বালানি তেলের সংকট। বর্তমান জেলার বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। অনেক ফিলিং স্টেশনে তেল নাই বা কোথাও আবার দীর্ঘ লাইন দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে। আবার ভেবে দেখুন যে একজন চালক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু তেল পাচ্ছে না, এবং তার আয় বড়, মানে তার আয়টা বন্ধ হয়ে গেছে। পরিবারের চাপ বাড়ছে। তারপরে ধরে নেন এই সংকট শুধু পরিবহনেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, কৃষি কাজেও কিন্তু এর বড় একটা প্রভাব পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই সংকট। আহ, অনেক বিশেষজ্ঞদের মতে সরবরাহ ব্যবস্থায় সমস্যা, সীমান্তবর্তী অবস্থান এবং সেই সাথে কিছু ক্ষেত্রে মজুতদারির অবস্থা। তারপরে সব মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানান। আর বন্ধুরা সব কই আমাকে শোনা যাচ্ছে কি না সেটা অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে শ্রোতা বন্ধুরা, এই আপনার কি মনে হয় যে এই সংকটটাকে খুব দ্রুত সমাধান করা সম্ভব? আমরা কি পারবো এই সমস্যার সমাধান করতে? অবশ্যই জানান আমাকে। এবং সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে সেই মূল্যবান মতামতটা দিয়ে আমাকে সাহায্য করুন, বা আপনার আশেপাশের মানুষগুলো বা রেডিও, আমাদের কমিউনিটি রেডিওর মানুষগুলো শুনলে একটু যদি সচেতন হয় বা মাথায় যদি একটু ভাবে যে আসলেই তো এই ব্যাপারটা কতটা মানে সত্যি, কতটা মানে একটা মানুষকে চিন্তা মননশীলতা দিয়েই কিন্তু চিন্তা ভাবনা একটা জায়গা তৈরি করে দিতে হয়। তো আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গাটা তৈরি করে দিতে পারছি কি আমরা? অবশ্যই জানান সেই কথাটাও। আর এখন বলবো একটু মানে আমি হালকা হালকা করে টাচ দিয়ে যাচ্ছি, তো অবশ্যই জানাবেন। ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর সেই সাথে আমি ভালো আছি। ইসমাইল হোসেন বলেছেন বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত হলাম। ভালোবাসো তাই যে বোঝে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রাখো তাকে যে কখনো ভোলে না তোমাকে। গান শোনাবেন জন্ম থেকে চলছি, সাবিনা ইয়াসমিনের গাওয়া গানটি। গানের লাইনটা হচ্ছে যে দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। খুব সুন্দর একটা গান বলেছেন। তবে আমি অবশ্যই খুঁজে দেখব, যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাকে শোনাবো। সেই গানটা প্লে লিস্টে দিয়ে দিব। আর যদি না হয় তাহলে পরবর্তীতে আমি গানটি খুঁজে রাখবো, আপনাকে পরবর্তীতে পরবর্তী প্যানেলে শোনাবো। একটু শুধু আপনি মনে করিয়ে দিবেন আমাকে, ঠিক আছে? প্রথম দিকে যখন আমি আসি 7টার সময় বা 7:30টার সময়, তখন যে পোস্টটা দিই সে পোস্টটাতে একটু মনে করিয়ে দিবেন, তাহলেই কিন্তু আমি আপনার এই গানগুলো শোনাতে পারবো।
কেননা এখন তো চলে যাব, এখন চলে গেলে তো আর গান শোনানো হবে না, তাই না? আর সেই সাথে আপনি আরও বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে যে আপনার ভালো লাগছে। আর সেই সাথে আজকে একটু সমস্যা দিচ্ছে কেন বুঝতে পারছি না। মিথিলা সরকার লিখেছেন, মিঠাই সরকার লিখেছেন, হাই আপু, কেমন আছেন আপনি? অবশ্যই পরবর্তী কমেন্টসে আজকের যে কোনো আজকে তো আমি তো 3টা বিষয় বলে দিয়েছি যে সংকট, চাঁপাইনবাবগঞ্জ আসলে কিসের সংকট, সেই সংকট নিয়ে কথা বলুন, তাহলে মনে হয় ভালো হবে। আপনি আরও বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। কেননা যখন বন্ধুরা বলে যে হ্যাঁ আমি ভালো আছি, তখন আমার খুব ভালো লাগে যে বন্ধুরাও তো আমার পাশে থেকে ভালো আছে। আর যখন কোনো বন্ধু শুনি যে আম, শরীর ভালো না, মন ভালো না বা খারাপ আছে, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো অবশ্যই জানাবেন যে আপনি কেমন আছেন। আর সেই সাথে আছেন এসকে নয়ন লিখেছেন, আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে মিঠাই সরকার বলেছেন, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, গানটি শুনতে চাই। অবশ্যই শোনাবো যদি খুঁজে পেয়ে যাই। তবে এই গানগুলো রিকোয়েস্ট যদি মানে আমি শেষ মুহূর্তে এসেছি তো তো গানগুলো খুঁজতে সময় লাগবে। আর সেই সাথে 9:30টার নিউজ আছে, তো তারপরে আর হয় না ব্যাপারটা। তো আপনারা যখন আমি 7টার দিকে চলে আসবো না, তখন গানের রিকোয়েস্ট, আর এখানে কিন্তু আপনি আড্ডার কথাগুলো, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি নিয়ে কথা বললে অনেক বেশি ভালো হয়। আর সেই সাথে মিঠাই সরকার বলেছেন অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ, আপনারা আছেন বলেই পারছি, না হলে কিন্তু আমিও চুপচাপ থেকে যেতাম। ঠিক আছে, তো আপনারাও কথা বলুন, আমার সাথে থাকুন, তাহলেই মানে ভালো হবে। আর কথা বলতে পারবো আরও কিছু, আপনার জ্ঞান আমার জ্ঞান মিলিয়ে কিন্তু সর্বা জ্ঞান হয়। তো অবশ্যই জানাবেন। আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বিদ্যুৎ আছে, নেট কানেকশন ভালো আছে, রাত্রের ওয়েদারটা ভালো আছে, হালকা ঠান্ডা হালকা গরম, আমাদের গ্রামের বাতাস বইছে, সব মিলিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহ। সেটা আমি বলে দিলাম। তো ভালো লাগছে যে আপনারা খুব ভালো আছেন, এটা ভেবেও ভালো লাগছে। আর ভালো লাগে তখনই যখন বন্ধুরা খুব ভালো থাকে। তো বন্ধুরা অবশ্যই বলবো যে ভালো থাকতে হলে তো অবশ্যই জানান। আর যে কথাটা মারুফ আলী ভাই বলেছেন, আসলেই আজকের দিনটা কিন্তু এরকমই ছিল, একটু গরম, একটু হালকা ঠান্ডা, দিনটা বেশ মজাদারই ছিল বলা যায়। অন্যান্য গত 2 দিন 3 দিন কিন্তু একটু ভ্যাপসা গরম ধরে গিয়েছিল। তো ভালো লাগছে, আজকের দিনটা অনেক ভালো আছে। আগামী কয়েকদিন এরকমই সময়, কয়েকটা দিন এরকমই টাইম কাটবে বলে আশা করা যায়। আবহাওয়া অফিস তো তাই বলেছে, কিন্তু দেখা যাক কি হয়। ঠিক আছে, আর সেই সাথে বলবো যে এখন যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে, যা আমাদের একটু উদ্বেগজনক বিষয় বলে মনে হচ্ছে। দেখুন, চাঁপাইনবাবগঞ্জের শিশুদের মধ্যে দ্রুত কিন্তু হাম ছড়িয়ে পড়ছে, আর হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়ে গেছে। অনেক জায়গাতে বেডের সংকট দেখা দিয়েছে। মানে চাঁপাইনবাবগঞ্জের যে ক্লিনিক বলেন, তারপরে হাসপাতাল তো আছেই সংকট, তারপরে বিভিন্ন উপজেলায় যে ছোট ছোট হাসপাতালগুলো আছে সেগুলোতেও ভিড় বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, জায়গার সংকট হচ্ছে, বেড পাওয়া যাচ্ছে না, লেগেই আছে।
তো অবশ্যই এটা একটু চিন্তার বিষয়। তো এভাবে যে এত তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ছে, এই দ্রুত ছড়ানো থেকে আমাদের কি করে নিজেদেরকে রক্ষা করতে হয় সেটা একটু ভাবতে হবে। সেটা আপনার মতামত কি অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে একজন ধরে নেন হাসপাতালে রোগীর চাপ যেহেতু বেড়ে গেছে, জায়গাটারও বেডেরও সংকট দেখা দিয়েছে, তো একজন অভিভাবক হিসাবে দৃষ্টিকোণ মানে আপনার দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন মনে হচ্ছে? এই যে দ্রুত ছড়িয়ে পড়ছে সেটা আপনার কেমন মনে হচ্ছে অবশ্যই জানান। আর ভাবুন আপনার সন্তান অসুস্থ হলে কি হতো, বা এখন যে বেড পাওয়া যাচ্ছে না বা এত সমস্যা হচ্ছে, তো সেটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। যে অবশ্যই আপনার সন্তানেরা খুব ভালো থাকুক, এটাই মানে দোয়া করি। এবং ছোট বড় সকলেই ভালো থাকুক, ঝামেলায় না পড়ুক, সমস্যায় না পড়ুক, সেটা অবশ্যই আমি চিন্তা মানে আমার এটা মনে হয় যে একজন বাসায় যদি একজন অসুস্থ হয় তো ওই পুরো ফ্যামিলিটার উপরেই কিন্তু অনেক বেশি চাপ চলে আসে। আর তাছাড়াও তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বেশ কয়েকটা সংকটের মধ্যে দিয়ে জীবন পার করছি। আর সেই সংকটের মধ্যে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু আরও বেশি দ্বিগুণ কষ্ট হতে পারে। তো অবশ্যই এই ব্যাপারটা নিজের বাড়ি ঘর সহ আশপাশ এলাকাটা যেন অপরিষ্কার না থাকে সেদিকে ব্যবস্থা নিতে হবে। এবং এই যে আমরা রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করছি বা খেতে খেতে হাতে থাকা প্যাকেটটা বা প্রক্রিয়াজাত যে খাবারটা খাচ্ছি সে খাবারটা কতদিনের একটু মেয়াদটা দেখব। তারপরে যখন খাচ্ছি খেতে খেতে রাস্তা দিয়ে চলে যেতে যেতে রাস্তার মধ্যেই ফেলে দিচ্ছি, সেটা করা যাবে না। সেটা অবশ্যই ডাস্টবিন দেখতে হবে, ডাস্টবিনে ঠিক জায়গাটাতে রাখতে হবে। আর না হলে যদি না পান তাহলে সেটা আপনার ব্যাগের মধ্যে রাখুন, বাসায় নিয়ে চলে যান এবং আপনার যে বাসার ডাস্টবিনটা আছে সেখানে ফেলার চেষ্টা করুন। বা আপনি যে অফিসে আছেন সেখানেও নিশ্চয়ই ডাস্টবিনের ব্যবস্থা আছে, সে ডাস্টবিনে ফেলে দিন। নিজে পরিষ্কার থাকলে আপনি আপনারটা দেখে ছোটরা শিখবে। আর আপনি বড় মানুষ হয়ে যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে ছোটরা কি শিখবে, এটা অবশ্যই জানার এবং বোঝার বিষয়। সকলের মধ্যে এই অভ্যাসটা থাকে না। তো অবশ্যই দিন দিন আমরা বড় হচ্ছি, ছোট না, অবশ্যই নিজের বাচ্চাদেরকে শেখাবো সমস্যা তৈরি করা না, সমস্যাটা সমাধান করার সে যে কৌশল সেটা আমরা শেখাবো। আর একজনের সমস্যা না করা সেটা শেখাবো। ঠিক আছে? আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন যে আল্লাহর এই দুনিয়ায় স্বাস্থ্য পুষ্টি দুটোই চাই, তার মধ্যে নিজের সচেতনতা ও তা আমাদের জীবন বাঁচাতে পারে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের অসুখ বিসুখ কমে যাবে। আর সেই সাথে বলেছেন আমাদের গ্রামের ভাষায় বলে সতর্কর ভাবে চুরি কম হয়, এটাই বাস্তবতা দিদি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন। আমি আজকে কেন যেন আমার কম্পিউটারের সমস্যা নাকি নেটের সমস্যা বুঝতে পারছি না, কমেন্টসগুলো আসছে না বলে মনে হচ্ছে। আর ইফতেখার হোসেন বলেছেন যুক্ত হলাম বন্ধু ফারাক্কা গ্রামীণ প্রতিভা পরিবার থেকে, মনে হয় পশ্চিমবঙ্গ থেকে, তাই না? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। মিষ্টি মেয়ে অনামিকা হাই লিখেছেন, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর আজকের বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানান। আর সেই সাথে অবশ্যই বলবো যে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আপনারাও বলুন। আসলে আমার কিছু কথা আপনাদের কিছু অনুভূতি বা ভাবনাগুলো আমার কাছে বলুন, তাহলে কিন্তু এই আমার ভাবনা আপনার ভাবনা মিলিয়ে অনেক কিছু হতে পারে এবং আমরা সচেতন হতে পারি। আর সচেতন হতে হলেই কিন্তু
দেশ এবং জাতি সকলেই রক্ষা পাবে। এবং আমরা যখন আমাদের দেশটাকে রক্ষা করতে পারবো, তাহলে আশেপাশের যে দেশ, তারাও আমাদের দেখে শিখবে। অবশ্যই সব সময় চেষ্টা করবেন নিজেদের কে দেখে কেন কিছু মানুষ শেখে না। মানুষ সমালোচনা করবে, মানুষ টিটকিরি মারবে, মানুষ 10 দিন মারতে মারতে একদিন ও শিখে যাবে যে ভালো কাজ তারও চোখে পড়বে, এবং খারাপ মানুষ ভালো মানুষে পরিণত হবে। 10টা ভালো মানুষের মধ্যে একটা খারাপ মানুষ পড়লে কিন্তু সেই মানুষটা ভালো হতে বাধ্য। আবার 10টা খারাপ মানুষের মধ্যে একটা ভালো মানুষ যদি পড়ে, তাহলে সেই মানুষটা খারাপ হতে বাধ্য। তবে আপনি আপনাকে ভালো দিকে নিয়ে যাবেন নাকি খারাপ দিকে নিয়ে যাবেন, সেটার চিন্তা ভাবনা আপনাকেই করতে হবে, ঠিক আছে? আর সেই সাথে আমাদের যে এলাকা, এইখানে এখন সবচেয়ে বড় যে এই পরিস্থিতির পিছনে রয়েছে টিকাদানের ঘাটতি, সচেতনতার অভাব এবং অপুষ্টি। এই তিনটা যদি এই স্বাস্থ্য খাত পূরণ করতে পারে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ অনেকাংশে ভালোর দিকে এগোবে। আর সেই সাথে আরও জরুরি বিষয় হলো সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত টিকাদান নিশ্চিত করা। আসলে সকলে যে টিকা নিচ্ছে এটা কিন্তু না। সকলে যে অনেক সময় আছে যে আমরা যখন শহরের মানুষগুলো একটু হাসপাতাল বা কোথায় টিকার জায়গাগুলো আছে আমরা সেটা খোঁজ করি, কিন্তু গ্রামের মানুষগুলো আমার বাড়িতে না আসলে আমি কেন যাব, কিংবা কাজের ব্যস্ততায় যাওয়া হয়নি, এরকমটা হয়েই যায়, তাই না? তো অবশ্যই কাজের মাঝে মাঝে থাকতে থাকতে বয়স কিভাবে পেরিয়ে যায় সেটাও বোঝা যায় না। তো এই যে যেমন আরও কিছু কথা বলবো, তাহলে আপনারা বুঝবেন। তো ইফতেখার হোসেন আছেন যুক্ত, আচ্ছা, তিনি বলেছেন, আর সেই সাথে অনেক দিন শোনা হয়নি, কেমন আছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে আহ, টোটোতে চেপে ধুলিয়ান আছি, আর আহ, আর আপনাকে শুনছি। আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনি আমাকে শুনছেন। আপনাদের এত দূর থেকে, মানে একটা বর্ডার থেকে পেরিয়ে অন্য বর্ডারে একজন বাসিন্দা আপনি। তো যাই হোক, অনেকটা দূরত্ব, তারপরেও সেই দূরত্বটা থেকে কাছে আসতে পারাটা, এভাবেই কিন্তু আমরা কাছে এসে পড়েছি। তো খুব ভালো লাগছে। আর সেই সাথে ভালো লাগলো যে আপনি আমাদের সাথে আছেন এবং আমাকে শুনছেন। আর সবচেয়ে বিষয় হচ্ছে আপনাদের এলাকার অবস্থা কেমন সেটাও অবশ্যই জানাবেন আমাদেরকে, যেহেতু বন্ধুর পরিস্থিতি তো একটু জানা দরকারি, তাই না? আর সেই সাথে বলবো যে আহ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অর্থনৈতিক আরেকটা বিষয়, আরেকটা পরিস্থিতিতে আমরা আছি। পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য চলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্য চলে, সেখানে এখন মন্দা দেখা দিচ্ছে বা যাচ্ছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং একজন শ্রমিকের কথা ভাবুন, যিনি প্রতিদিন বন্দরে কাজ করতেন, এখন কাজ পাচ্ছেন না। জ্বালানি সংকট এবং পরিবহন সমস্যা এই অবস্থাকে আরও খারাপ করে তুলছে, অর্থাৎ একটা সমস্যা আর একটা সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এটাকে আমরা দূর করতে পারি? কিভাবে দূর করতে পারি? অপচয়টা কম রোধ করার চেষ্টা করতে পারি কি আমরা? চেষ্টা করেই দেখি না। একটু হাঁটার চেষ্টা করি, যেখানে আমরা আগে 10 মিনিট 5 মিনিট বা আধা ঘন্টা হেঁট আধা ঘন্টা, মানে যেটা আধা ঘন্টা লাগবে হেঁটে যেতে, সেটা আমরা 5 মিনিটে চলে যাই কোনো যানবাহনে চেপে। তো আমরা একটু আধা ঘন্টা আগে বের হই,
আবার সেখানে গিয়ে ধরে নেন আহ, আধা ঘন্টা আগে বের হয়ে একটু হাঁটতে হাঁটতে যাই, পরিস্থিতি দেখতে দেখতে যাই, তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আমাদের দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে বেশি, কিছু ব্যক্তি সিনেমা নিয়ে ব্যস্ত, এটাই বাস্তবতা দিদি, কারো মুখে কান্না, কারো চোখে হাসি, এটার নামই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে খুব ভালো লাগছে। আর সেই সাথে ইফতেখার হোসেন বলেছেন আসলে টোটোতে চেপে থাকায় কমেন্ট করতে গিয়ে বানান ভুল হয়ে গেছে। চোখেও ইদানিং কম দেখছি, বয়স 43-এর কম বলো বন্ধু। আচ্ছা, ঠিক আছে, বন্ধু বলবো। ঠিক আছে, বন্ধু তো অবশ্যই, যেহেতু সব সমস্যা আর সমাধান, যেহেতু সমাধান দিয়েছেন, খুব ভালো লাগছে। আর সেই সাথে ভালো লাগছে যে আপনারা আমার সাথে আছেন এবং আমাকে শুনছেন। আর আপনি যে আপনারা থাকলে আমারও ভালো লাগে, আপনারা কথা বললেও মানে কমেন্টস করলেও আমারও ভালো লাগে যে বন্ধুরা কথা বলছে। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, জ্বালানি সংকট এবং পরিবহন সমস্যা, তারপরে স্বাস্থ্যর যে সমস্যা, সব মিলিয়েই সময়টা, এই অবস্থাটা খুব খারাপ করে তুলছে। তো অবশ্যই আমাদের আরও বেশি সচেতন হতে হবে, মিতব্যয়ী হতে হবে, এবং যেখানে আমরা তাড়াহুড়ো করে বের হতাম সেখানে একটু সময় নিয়ে হাতে নিয়ে বের হই। যে রাস্তাটা আধা ঘন্টা হাঁটতে শিখি, তাহলে নিজের শরীরটাও ভালো থাকবে। আর নিজের এই যে ভাই বলেছেন মারুফ ভাই, ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে, তাহলে এই অসুস্থতা কেটে যাবে। কেননা একটা মানুষ যখন সকালে আধা ঘন্টা মানে স্বাভাবিক হাঁটা যেটা, সেটাও যদি করে, তাহলেও কিন্তু সকালের দিকে যদি কোনো জায়গায় যাওয়া, যেমন স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, অফিসে যাওয়াটা যদি হাঁটা দিতে পারেন, আধা ঘন্টা আগে বের হতে পারেন, যদি আপনার আধা ঘন্টার মধ্যে অফিস যাওয়ার মতো হয়, সময়টা হয়, তাহলে সেই কাজটাই করুন। আর সেই সাথে যদি দেখেন যে না 1-1.5 ঘন্টা লেগে যাবে, তাহলে আধা ঘন্টা হাঁটার পরে আপনি গাড়িতে চেপে বসুন, তাহলে কিন্তু আমরা অনেকটা খরচ কমাতে পারবো। এটা আমার কাছে মনে হয়। জানি না আপনার কাছে কেমন লাগবে। স্বাস্থ্যর দিকেও খেয়াল রাখতে হবে আর নিজের সচেতন হতে হবে। আর সেই সাথে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু কোনো কাজ করা সম্ভব না। আর বন্ধুরা বলবো যে যেহেতু মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে, 23 বাজছে, তো আমাকেও প্রিয়াকেও বিদায় নিতে হবে চিরদিনের সুর নিয়ে। আজকে কথাগুলো অনেকটা বলেছিলাম। আর সেই সাথে যে সংকটগুলো নিয়ে কথা বলছি সেগুলো অবশ্যই ভাবনার বিষয়। সচেতনতা হওয়াটা অনেক বেশি বেশি সচেতনতা এবং মৃত্যুবাহী হওয়াটা দরকার আমাদের। এবং অহরহ যেখানে সেখানে অপচয় করব না, সেটা পানি হোক, বিদ্যুৎ হোক, জ্বালানি তেল হোক, সব কিছুতেই আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। টাকা পয়সা খরচার ক্ষেত্রেও মিতব্যয়ী হতে হবে। দিনের আলোতে কাজ করতে হবে। আর সেই সাথে সব কিছুরই অপচয় কমাতে হবে। এই
যে এইগুলো কমালে এবং সেই সাথে স্বাস্থ্যর দিকে নজর দিলে, স্বাস্থ্য সচেতনতা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের সব কিছু ভালো থাকবে। আর স্বাস্থ্য সচেতন যখন থাকবেন, মিতব্যয়ী যখন হবেন, তখন দেখবেন যে আপনার চারপাশটাও খুব সুন্দর হয়ে গেছে। তো আজকের মতো আর কথা নয়, আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে চলে আসবো। আর সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যেতে যেতে রেখে যাচ্ছি, ওগো মনোমিতা কিছু বলো আজ। এই গানটি অবশ্যই কিছু বলার দরকার ছিল। আর আপনাদের আসলে কথা বলতে গিয়েও অনেক কথা থেকে যাচ্ছে, কথার পিঠেই কথা উঠে আসে, কিন্তু সেই কথার পিঠ আমি পাইনি। তো বন্ধুরা, আগামীতে অবশ্যই কথার পিঠগুলো পাবো, আর সেই কথা নিয়েই কথা হবে। আর সুবীর নন্দীর একটা গান রেখেছি, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। তো এই দুইটা গান রেখেছি আপনাদের জন্য, আপনারা সকলেই এই দুইটি গান শুনুন। আর আমি প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি, তবে এই গান দুটো শুনতে পাবেন অডিও লাইভে। তো অডিও লাইভে চলে আসুন, আর ভিডিও লাইভ থেকে আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি। সবাইকে অগ্রিম শুভরাত্রি।